ছিলাম, সেও অঙ্কের হিসেব। ভেবে দেখো, বয়সটা যদি অন্তত 10টা বছর কম হতো, তাহলে খামোখা আজ একটা বিপদ ঘটত। কলিশন ওইটুকু পাশ কাটিয়ে গেল, তবু বাষ্পের জোয়ার উঠছে বুকের মধ্যে। ভেবে দেখো, সৃষ্টির আগাগোড়াই কেবল অঙ্ক কষার খেলা। পরের দিন অধ্যাপক এসে দেখলেন সোহিনী রোঁয়া ওঠা হাড় বের করা একটা কুকুরকে স্নান করিয়ে তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিচ্ছে। চৌধুরী জিজ্ঞাসা করলেন, এই অপয়মন্তটাকে এত সম্মান কেন? ওকে বাঁচিয়েছি বলে। পা ভেঙেছিল মোটরের তলায় পড়ে, আমি সারিয়ে তুলেছি ব্যান্ডেজ বেঁধে। এখন ওর প্রাণটার মধ্যে আমারও শেয়ার আছে। মিসেস মল্লিক, তোমাকে যতই দেখছি তাক লাগছে। আরও বেশি দেখলে ওটার উপশম হবে। রেবতীবাবুর খবর দেবেন বলেছিলেন, সেটা আরম্ভ করে দিন। আমার সঙ্গে দূর সম্পর্কে ওদের যোগ আছে, তাই ওদের ঘরের খবর জানি। রেবতীকে জন্ম দিয়েই ওর মা মারা যান। বরাবর ও পিসির হাতে মানুষ। ওর পিসির আচার নিষ্ঠা একেবারে নিরেট। এতটুকু খুঁত নিয়ে ওর খুঁতখুঁতুনি সংসারকে অতিষ্ঠ করে তুলত। তাঁকে ভয় না করত এমন লোক ছিল না পরিবারে। ওর হাতে রেবতীর পৌরুষ গেল ছাতু হয়ে। স্কুল থেকে ফিরতে 5 মিনিট দেরি হলে 25 মিনিট লাগতো তার জবাবদিহি করতে। সোহিনী বললে, আমি তো জানি পুরুষরা করবে শাসন, মেয়েরা দেবে আদর, তবেই ওজন ঠিক থাকে। অধ্যাপক বললেন, ওজন ঠিক রেখে চলা মরাল গামিনীদের ধাতে নেই। ওরা এদিকে ঝুঁকবে, ওদিকে ঝুঁকবে। কিছু মনে করো না মিসেস মল্লিক, ওদের মধ্যেও দৈবাত মেলে যারা খাড়া রাখে মাথা, চলে সোজা চালে, যেমন আর বলতে হবে না। কিন্তু আমার মধ্যেও শিকড়ের দিকে মেয়ে মানুষ যথেষ্ট আছে। কি ঝুঁকে পেয়েছে দেখছেন না, ছেলে ধরা ঝোঁক। নইলে আপনাকে বিরক্ত করতেন কি? রেবতীবাবুর এত উন্নতি হলো কি করে? যা হতে পারত তার তুলনায় কিছুই হয়নি। একটা রিসার্চের কাজে ওর বিশেষ দরকার হয়েছিল উঁচু পাহাড়ে যাবার। ঠিক করেছিল যাবে বদ্রিক আশ্রমে। আরে সর্বনাশ! পিসিরও ছিল এক পিসি, সে বুড়ি মরবে তো মরুক ওই বদ্রিকারই রাস্তায়। পিসি বললে, আমি যতদিন বেঁচে আছি পাহাড় পর্বত চলবে না। কাজেই তখন থেকে এক মনে যা কামনা করছি সে মুখ ফুটে বলবার নয়। থাক সে কথা। কিন্তু শুধু পিসিমাদের দোষ দিলে চলবে কেন? মায়ের দুলাল ভাইপোদের হাড় বুঝি কোনো কালে পাকবে না? সে তো পূর্বেই বলেছি, ম্যাট্রিয়ার্কি রক্তের মধ্যে হাম্বাধ্বনি জাগিয়ে তোলে, হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। আফসোসের কথা কি আর বলবো, এ তো হলো নম্বর 1। তারপরে রেবতী যখন সরকারে বৃত্তি নিয়ে কেমব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়ল সেই পিসিমা হাউ হাউ শব্দে। তার বিশ্বাস ও চলেছে মেম সাহেব বিয়ে করতে। আমি বললুম, না হয় করল বিয়ে। সর্বনাশ! কথাটা আন্দাজে ছিল, এবার যেন পাকা দেখা হয়ে গেল। পিসি বললে, ছেলে যদি বিলেতে যায় তাহলে গলায় দড়ি দিয়ে মরব। সোহিনী অস্থির হয়ে বলে উঠল, দেয়ালে মাথা ঠুকে মরতে ইচ্ছে করছে। একটা মেয়ে রেবতীকে তলিয়ে দিয়েছে, আর একটা মেয়ে তাকে টেনে তুলবে ডাঙায়, এই আমার পণ রইল। একটা কথা জিজ্ঞাসা করি, সায়েন্সে এত উৎসাহ তোমার এলো কোথা থেকে? সকল রকম সায়েন্সেই সারা জীবন আমার স্বামীর মন ছিল মেতে। তাঁর নেশা ছিল বর্মা চুরুট আর ল্যাবরেটরি। আমাকে চুরুট ধরিয়ে প্রায় বর্মিজ মেয়ে বানিয়ে তুলেছিলেন। ছেড়ে দিলুম, দেখলুম পুরুষদের চোখে খটকা লাগে। তাঁর আর এক নেশা আমার উপর দিয়ে জমিয়েছিলেন। পুরুষরা মেয়েদের মজায় বোকা বানিয়ে, উনি আমাকে মজিয়েছিলেন বিদ্যে দিয়ে দিন রাত। দেখুন চৌধুরী মশাই, স্বামীর দুর্বলতা স্ত্রীর কাছে ঢাকা থাকে না, কিন্তু আমি
ওর মধ্যে কোনোখানি খাদ দেখতে পাইনি। কাছে থেকে যখন দেখতুম, দেখেছি উনি বড়। আজ দূরে থেকে দেখি উনি আরো বড়। চৌধুরী জিজ্ঞাসা করলেন, কোনখানে সবচেয়ে তাকে বড় ঠেকছে? বলবো, উনি বিদ্বান বলে নয়, বিদ্যার পরে ওর নিষ্কাম ভক্তি ছিল বলে। বিদায় নেবার আগে অধ্যাপক একবার ল্যাবরেটরিটা ঘুরে এলেন সোহিনীকে সঙ্গে নিয়ে। বললেন, এইখানেই মেয়েলি বুদ্ধির চোলাই হয়ে গেছে। অপদেবতার গাদ গেছে নেমে, বেরিয়ে এসেছে খাঁটি স্পিরিট। সোহিনী বললে, যা বলুন, মন থেকে ভয় যায় না। মেয়েলি বুদ্ধি বিধাতার আদি সৃষ্টি। যখন বয়স অল্প থাকে, মনের জোর থাকে, তখন সে লুকিয়ে থাকে ঝোপে ঝাপে। যেই রক্ত আসে ঠান্ডা হয়ে, বেরিয়ে আসেন সনাতনী পিসিমা। তার আগেই আমার মরবার ইচ্ছে রইল। অধ্যাপক বললেন, ভয় নেই তোমার, আমি বলছি তুমি সজ্ঞানে মরবে। বটানিক্যালে যে আকাশনিম বিথিকার তলায় রেবতী রবিবার কাটায়, আগে থাকতে সংবাদ নিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে, প্রণাম করলে একেবারে তার পায়ে মাথা রেখে। বিষম ব্যস্ত হয়ে উঠল রেবতী। সোহিনী বললে, কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে। চৌধুরী মশাইয়ের কাছে আমার কথা শুনে থাকবে। হ্যাঁ শুনেছি, কিন্তু এখানে আপনাকে বসাবো কোথায়? এই যে রয়েছে সবুজ তাজা ঘাস, এমন আসন কোথায় পাব? ভাবছে বোধহয় এখানে আমি কি করতে এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতো ব্রাহ্মণ তো খুঁজে পাবো না। রেবতী আশ্চর্য হয়ে বললে, আমার মতো ব্রাহ্মণ? তা নতো কি, আমার গুরু বলেছেন এখনকার কালের সব সেরা যে বিদ্যা, তাতেই যার দখল তিনিই সেরা ব্রাহ্মণ। রেবতী অপ্রস্তুত হয়ে বললে, আমার বাবা করতেন যজন যাজন, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে। বলো কি, তুমি যে মন্ত্র শিখেছ সেই মন্ত্রে সমস্ত জগৎ হয়েছে মানুষের বশ। তুমি ভাবছ মেয়ে মানুষের মুখে এসব কথা এলো কোথা থেকে? পেয়েছি পুরুষের মতো পুরুষের মুখ থেকে। তিনি আমার স্বামী। যেখানে তার সাধনার পীঠস্থান ছিল, কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। কাল সকালে আমার ছুটি আছে, যাব। তোমার দেখছি গাছপালার শখ, বড় আনন্দ হলো। গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বর্মায়, আমি তার সঙ্গ ছাড়িনি। বর্মা থেকে আসবার সময় এনেছিলাম এক গাছের চারা। বার্মিজরা তাকে বলে কোজাই টানিয়েং, চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না। আজই সকালে স্বামীর লাইব্রেরি ঘেটে এ নাম সোহিনী প্রথম বের করেছে। গাছটা চোখেও দেখেনি, বিদ্যের জাল ফেলে বিদ্বানকে টানতে চায়। অবাক হলো রেবতী। জিজ্ঞাসা করলে, এর ল্যাটিন নামটা কি জানেন? সোহিনী অনায়াসে বলে দিলে, তাকে বলে মিলেটিয়া। বললে, আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবু তাঁর একটা অন্ধবিশ্বাস ছিল, ফলে ফুলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায় তার দিকে একান্ত করে যদি মন রাখে, তাহলে সন্তানরা সুন্দর হয়ে জন্মাবেই। এ কথা তুমি বিশ্বাস করো কি? বলা বাহুল্য, এটা নন্দকিশোরের মত নয়। রেবতী মাথা চুলকে বলল, যথোচিত প্রমাণ তো এখনো জড়ো হয়নি। সোহিনী বললে, অন্তত একটা প্রমাণ পেয়েছি আমার আপন ঘরে। আমার মেয়ে অমন আশ্চর্য রূপ পেল কোথা থেকে? বসন্তের নানা ফুলের যেন, থাক, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। দেখবার জন্যে উৎসুক হয়ে উঠল রেবতী। নাট্যের কোনো সরঞ্জাম বাকি ছিল না।
সোহিনী তার রাঁধুনি বামুনকে সাজিয়ে এনেছে